গুড মর্নিং ফ্রম মধ্যমগ্রাম। তো এখন ঘড়িতে বাজে 4:12। আজকে ডেট হচ্ছে 3 তারিখ। তো চলে এসেছি আবার একটা নতুন জার্নি শুরু করতে। তো আজকে জার্নিটা একটু অন্যরকম হবে। সবাই তো সি বিচ বলতে আমরা সবাই বুঝি দীঘা, মন্দারমণি বা তাজপুর। তো এর বাইরেও বেশ কিছু অফবিট সি বিচ আছে, যে সি বিচগুলো হয়তো আমরা অনেকেই খুব বেশি হয়তো এক্সপ্লোর করি না বা যাই না, বাট সেই বিচগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। তো আজকে সেরকমই একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব সেখানে। কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সব আপডেট দেবো। আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আমার আমার ওয়াইফ শৈলী। তো তো শৈলী, এক্সাইটেড? এক্সাইটেড ভীষণই। চলো তাহলে দুজনে একসঙ্গে মিলে জার্নি শুরু করা যাক। আর দেখা হচ্ছে, বেশি আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। নেক্সট আপডেট জার্নি শুরু করে ওখান থেকে দিতে আরম্ভ করব। তো শুরু হয়ে গেল আমাদের রাইড টুয়ার্ডস অফবিট সি সাইডের জন্য। তো ঘড়িতে এখন টাইম হচ্ছে 4:56। তো বেরোতে একটু লেটই হয়ে গেল, কেননা অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে। তো যথারীতি আমরা মধ্যম থেকে বেরিয়ে পড়লাম। তো এখান থেকে আমাদের গন্তব্যস্থল নিয়ে যদি বলি, তো আমাদের গন্তব্য হচ্ছে, হয়তো থাম্বনেল এবং ডেসক্রিপশন থেকে বুঝেই গেছো যে আমি কোন অফবিট সি বিচের কথা বলছি। হ্যাঁ, এটা বেসিক্যালি হচ্ছে উড়িষ্যার পরিখি সি বিচ। একদমই আনটাচড এবং একদমই খুব কম এক্সপ্লোরড একটা সি বিচ। তো এখান থেকে মধ্যমগ্রাম থেকে দূরত্ব হচ্ছে অ্যাজ পার গুগল হচ্ছে 263 কিলোমিটার। টাইম দেখাচ্ছে অ্যাপ্রক্স 5.5 ঘন্টা মতো। তো আমাদের একটু টাইম লাগবে, বিকজ আমরা রাস্তায় কিছু দাঁড়াবো, কারণ সঙ্গে শৈলী আছে। শৈলী ফার্স্ট টাইম না, এর আগেও গেছে, কিন্তু অনেক দিন পরে আবার এই ট্রিপটাতেও বেরোলো আমার সঙ্গে। তো আমি বেশি তাড়াহুড়ো করে, যেরকমভাবে আমি একা গেলে বা আমাদের যে গ্রুপ যখন হয় তখন গেলে যেরকম আমরা একসঙ্গে 200-250 কিলোমিটার যেতে পারতাম, সেইভাবে আমরা হয়তো আমি টানবো না। কেননা যেহেতু 263 কিলোমিটার, তো নর্মালি আমাদের এটা ননস্টপই আমাদের চলতে থাকে। তো সেটা এক্ষেত্রে হবে না। তো যাই হোক, দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছই। তো যেটা রুট আমরা নিচ্ছি সেটা হচ্ছে যে কোলাঘাট অবধি তো আমাদেরকে যেতেই হবে। কোলাঘাট থেকে খড়গপুর হয়ে বেলদা হয়ে আমরা উড়িষ্যা ঢুকবো। এবং এটা বিচটা হচ্ছে দুবলাগুড়ি, বাগদা বিচের পরেই। এবং খুবই সুন্দর বাগদা বিচ, যেমন অনেকটাই রেপুটেড, বাট এই বিচটি অতটা রেপুটেড এখনও নয়। তো এখনও সেভাবে ট্যুরিস্ট সেভাবে এখনও ওখানে গিয়ে পৌঁছয়নি। তো একদমই একটা নতুন, একদম আনটাচড বিচ বলতে পারো। প্রচুর লাল কাঁকড়া, যেটুকু খবর পেয়েছি প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়। তো চলো তোমাদের রাস্তার আপডেট দিতে থাকি, কীরকম কোন রাস্তার কন্ডিশন কেমন। তো কোলাঘাট অবধি তো একসঙ্গেই যাবো, চলো তারপরে দেখছি কোন দিক দিয়ে যাওয়া যায়। খড়গপুরে যাওয়ারই ইচ্ছা আছে, সেটাই সবচেয়ে শর্টেস্ট রুট গুগল দেখাচ্ছে। তো চলো চলতে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই যদি ভালো লাগে তো নিশ্চয়ই অবশ্যই করে একটা লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইবও করে নিও। তাহলে পরবর্তীকালে আরও যে রাইডগুলো আমি করব সেই রাইডের আপডেটও তোমরা পেতে থাকবে। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট অনেক ম্যাটার করে আমাকে মোটিভেট করার জন্য। যেটা আমি শ্যুট করছি, এবারের শ্যুটটা হচ্ছে DJI Osmo Action 4-এ। তো অবশ্যই তোমরা জানিও যে কেমন এদের পিকচার কোয়ালিটিটা হলো, এবং সবচেয়ে বড় কথা ভয়েস কতটা ক্লিয়ার। কেন DJI Osmo Action 4-এর সঙ্গে আমি DJI মাইক নিয়েও আমি ইউজ করছি ফর বেটার ক্ল্যারিটি, বিকজ এ লেভেল 2 নয়েজ রিডাকশান দেয়। তো যেটা মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে খুবই কার্যকরী, কেননা যেহেতু বাইক চলাকালীন আমরা কথা বলি, তো সেক্ষেত্রে নয়েজ রিডাকশানটা খুবই হেল্প করে।
উঠে পড়ছি বেলঘড়ি এক্সপ্রেস হয়ে। এই ব্যারিকেডগুলো এখনও এখান থেকে সরায়নি, খুব সমস্যাজনক ব্যাপার এই ব্যারিকেডগুলো। উঠে বললাম বেলঘড়ি এক্সপ্রেস হয়ে, এখন এটা ধরে আমরা সোজা যাব আপ টু ডানলপ অবধি। ডানলপ থেকে আমরা নিয়ে নেব পুরনো বালি ব্রিজ, এবং পুরনো বালি ব্রিজ দক্ষিণেশ্বর ক্রস করে আমরা গিয়ে মিশবো হচ্ছে, আমরা ধরবো হচ্ছে কোলাঘাটের রাস্তা। তো এসে বললাম ডানলপ, মানে ডানলপ ঢুকছি আমরা। তো ভালোই, এত দূর অব্দি যে এতক্ষণ ধরে এলাম, রাস্তা যথেষ্ট ফাঁকাই ছিল, সেরকমভাবে কোনো গাড়ির জ্যাম বা লরির জ্যাম সেরকমভাবে পাইনি। তো বাড়ি থেকে বেরোনোর সময় আমি অলরেডি আমার ট্রিপ 1টাকে আমি 0 করে নিয়েছিলাম। তো 13.4 কিলোমিটার বাড়ি থেকে আমার বাড়ি থেকে মানে মধ্যম থেকে ডানলপের যে মার্জিং আছে, ডানলপের মার্জিং, তার ডিস্টেন্স। তো এখনও পর্যন্ত তো রাস্তা ভালোই আছে, কোনো সমস্যা কিছু হয়নি, যদিও এখন অনেকটাই বাকি। চলো আরও যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প করব, কথা বলবো। নিয়ে নিলাম ওল্ড বালি ব্রিজের রাস্তা, ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে দক্ষিণেশ্বর। জানি না পাশের এই ব্রিজটা কোনোদিনও বাইকের জন্য অ্যালাউ করবে কিনা, মনে হয় না করবে, করা হলে এতদিনে করেই দিত। যাই হোক, কিছু করার নেই, এই দুঃখ নিয়েই চলতে হবে যে ওই ব্রিজটাতে বাইক চালাতে পারলাম না। তো দেখতে দেখতে ওল্ড বালি ব্রিজ, এবং ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। জয় মা কালী। এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ আগেই এই রাস্তা দিয়েই আমাদের 37টা বাইকের গ্রুপ রাইড ছিল ক্লাবের। তোমরা হয়তো ব্লগটা দেখেছো। এই রাস্তা দিয়ে আমরা রাত্রিবেলা বেরিয়েছিলাম, এই রাস্তা দিয়েই গেছিলাম। জাস্ট এবারের পার্থক্যটা হচ্ছে আমরা সামনে থেকে আমরা বাঁ দিক নিয়ে নিয়েছিলাম দুর্গাপুর হাইওয়ের দিকে, আর এবার আমরা সোজা যাব কোলাঘাটের রাস্তা। বেশ ভালোই চলে এলাম এত দূর অবধি। যেটা ভেবেছিলাম যে বালির রাস্তাতে হয়তো জ্যাম পেতে পারি, বাট না, একদমই পাইনি। তো চলো এবার আমরা ধরে নেবো হচ্ছে কোলাঘাটের রাস্তা, মানে সামনে থেকে বাদিক, মানে আমাদের NH2। আর সোজা যদি যে রাস্তাটা সেটা হচ্ছে NH6, এটা তোমার দুর্গাপুর বর্ধমান ওই সাইডে যাচ্ছে। তো আমরা নিয়ে নিলাম হচ্ছে NH2, যেটা আমাদের এখন সোজা নিয়ে যাবে হচ্ছে কোলাঘাট অবধি। খড়গপুর 115, কোলাঘাট 55, মানে আমাদের আর 55 কিলোমিটার অবধি গেলে আমরা কোলাঘাট পৌঁছে যাব। ইচ্ছা আছে কোলাঘাটে গিয়ে দেখি, শৈলীকে জিজ্ঞেস করবো, যদি কোলাঘাটে গিয়ে ব্রেক নেওয়ার প্রয়োজন থাকে তাহলে ব্রেক নেব, আদারওয়াইজ আরও সামনে এগিয়ে যাব। দেখতে দেখতে চলে এলাম ধুলাগড় টোল প্লাজা। বেশ খারাপ এলাম না, 37.9 কিলোমিটার। ট্রিপ টাইম দেখাচ্ছে রাইড টাইম 40 মিনিট, 40 মিনিটে 37 কিলোমিটার, 37-38 কিলোমিটার, যথেষ্ট ভালো, খারাপ নয়। এবারে ভালোই, এত দূর অবধি তো ভালোই এলাম। আশা করছি বাকি রাস্তাটাও এরকম ভালোই পাবো। তো এবার জার্নিটা নিয়ে আমি কিন্তু খুব এক্সাইটেড, জানি না তোমরা এক্সাইটেড কি না। আমি কিন্তু পার্সোনালি, আমি এবং শৈলী দুজনেই খুব এক্সাইটেড, বিকজ তখন যেটা বলছিলাম বাড়িতে, যে সি বিচ বলতে তো আমাদের কাছে সবসময় একবারই আসে দীঘা, মন্দারমণি বা তাজপুর। এবারে হ্যাঁ, অবশ্যই মানছি যে দীঘা, মন্দারমণি, তাজপুরের হয়তো আমাদের পশ্চিমবঙ্গের কোনো বিকল্প নেই, কিন্তু দীঘা
তোমার 200 কিলোমিটার, মন্দারমণি তাজপুরে অ্যাপ্রক্স ওইভাবেই ধরা যেতে পারে, ওই 10-12 কিলোমিটার ডিফারেন্স। তো আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম হচ্ছে, আমি এর আগে বাগদা বিচ গেছি, বাগদা বিচ অবশ্যই ভালো, বাট বাগদা বিচ তো এরকমই একটা আনএক্সপ্লোর্ড একটা বিচ খুঁজছিলাম বেশ কিছুদিন ধরে। তো খুঁজতে খুঁজতে হঠাৎ করেই এই বিচটার পরিখি এর নাম জানতে পারি। তো প্রথমে নাম জানলে তো শুধু হবে না, প্রথমে দেখতে হবে যে ওখানে থাকার অপশান আছে কি না। তো যেটা খোঁজ নিয়ে জানলাম যে ওখানে দুটোই রিসোর্ট আছে, একটা যেটাতে আছি সেটা একটা, আরেকটা রিসোর্ট। তো দুটোর মধ্যে আমরা যেটাতে মানে আমাদের যেটাতে বুকিং আছে, অ্যাজ পার গুগল বা অ্যাজ পার ওখানকার লোকেশন রিভিউ অনুযায়ী এই রিসোর্টটা হচ্ছে বিচের কাছে। হ্যাঁ, অবশ্যই বিচের একদম মানে দেখ বিচ সমুদ্র মানে রিসোর্ট থেকে বিচ দেখা যাবে কিনা সেটা আমি জানি না, সেটা না যাওয়া অবধি তোমাদেরকে আমি সেটা সম্বন্ধে আপডেট দিতে পারবো না। বাট এটা যেটা ওখানকার রিভিউ বা ফিডব্যাক যেটা দেখলাম, বা ওখানকার লোকাল লোকেদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, মানে রিসোর্টের লোকেদের সঙ্গে, তো এটা হচ্ছে বিচের একদমই কাছে। তো স্বাভাবিকভাবে ওই জন্য এটাকেই বেছে নিয়েছিলাম। এবার দেখা যাক এদের সার্ভিস কেমন কী আছে, সব ডিটেলসই আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো এদের কন্ট্যাক্ট নাম্বার থেকে আরম্ভ করে এভরিথিং, এরা কেমন সার্ভিস দেয়, কীরকম কী সব কিছুই। চলো, প্রচণ্ড এক্সাইটেড একটা নতুন জায়গায় এক্সপ্লোর করার জন্য। তো ফাইনালি পৌঁছে গেলাম কোলাঘাট। 1 ঘন্টা 10 মিনিট বাড়ি থেকে টাইম লাগলো আমাদের কোলাঘাট আসতে। 75 কিলোমিটার রাস্তা, ভালো সুন্দর রাস্তা, ফাঁকাও পেয়েছি, ভালোভাবে আসতেও পেরেছি, রাস্তার কন্ডিশনও ভালো। তো চলো, কোলাঘাট ঢুকে গেলে এবারে কোলাঘাটে একটু ইচ্ছা আছে, শৈলী যেটা কথা হলো শৈলীর সঙ্গে, যে এখানে একটুখানি আমরা ব্রেকফাস্টটা করে নেবো। তো চলো, একটু একটা ছোটো ব্রেকও নিয়ে নেবো, একটু কিছুক্ষণ বসবো, ব্রেকফাস্ট করবো, করে আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো। মাঝখানে একটা আপডেট পেয়েছিলাম যে হাইওয়ে থেকে নাকি এই ব্যারিকেডগুলো মানে গার্ডরেলগুলোকে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। গভর্নমেন্ট সরকার থেকে নাকি অনুমতি দিয়েছে যে এইগুলোকে গার্ডরেলগুলোকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু জানি না, এইদিকে আমি এইটা দিয়ে যাচ্ছি যখন, এই রাস্তা দিয়ে যাচ্ছি যখন, ভিডিও দেখাতে পারলাম না, কিন্তু এখনও কিন্তু রাস্তায় যেরকম গার্ডরেল ছিল, আগেও যেরকম ছিল সেরকম গার্ডরেলই কিন্তু এখনও পর্যন্ত এখানে রাখা হয়েছে। যাই, যদিও এখানে এই ব্যাপারে আমার আলাদা করে বলার কিছু নেই, আমি ডিসিশান বা আমি এরকমভাবে কিছু বলতে পারি না যে কেন সরানো হয়নি। বাট জাস্ট জিজ্ঞেস করলাম যদি তোমাদের কাছে এরকম কোনো খবর থাকে যে হ্যাঁ সত্যি এরকম গভর্নমেন্ট থেকে, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এরকম কোনো নির্দেশিকা জারি করেছে এলো যে গার্ডরেলগুলোকে সরানো হবে। যাই না, আমি বেশ কিছু ট্রাভেল ফোরামে আমি এটা নিয়ে পড়েছিলাম যে সরকার থেকে নাকি বলা হয়েছে যে মেনলি হাইওয়েতে, আমি যেমন এখন যে হাইওয়ে দিয়ে যাচ্ছি, তো ফলে হাইওয়েতে নাকি এই গার্ডরেলগুলোকে নাকি সরানোর নাকি নির্দেশ দেওয়া হয়েছে বলে দেখছি। তোমাদের যে দেখাতে পারি আমি, সামনে মনে হচ্ছে আরেকটা ক্রসিং আছে। এবার সেটা ক্রসিংগুলোর জন্য গার্ডরেলটা অ্যাপ্লিকেবল কি না আই ডোন্ট নো, বাট এই সামনে দেখো, তুমি দেখতে পাবে হয়তো তো অর্ধেক রাস্তা জুড়ে গার্ডরেলটাকে রাখা হয়েছে, এই যে হলুদ গার্ডরেল যেটা। ফলে স্বাভাবিক হাইওয়েতে যদি এরমভাবে গার্ডরেল রাখে, এরমভাবে ব্যারিকেড দিয়ে রাখে, তো সত্যি এটা তো খুব, এই যে যেরকমভাবে এত ছোট, মানে একদম ছোট স্পেস করে রেখেছে। ক্রসিং যদি হয়, ক্রসিং থাকলে অল্প, শুধুমাত্র ক্রসিংয়ের জায়গাটাও গার্ডরেল দেওয়া উচিত।
এরমভাবে রাস্তাটাকে পুরো আটকে দেওয়াটা ঠিক না। এটাতে তো অ্যাক্সিডেন্টের প্রচুর চান্স বেড়ে যায় না, প্রচুর চান্স বেড়ে যায় অ্যাক্সিডেন্টের। জানি না এটা যদি এই সম্বন্ধে তোমরা যারা অভিজ্ঞ, যদি যদি অভিজ্ঞ কেউ থাকো, যাদের কাছে এই খবর আছে, তারা হয়তো আলোকপাত করতে পারো ব্যাপারটা নিয়ে, যে সত্যি সত্যি এরকম কোনো নির্দেশিকা জারি হয়েছে কি না যে গার্ডরেল সরাতে হবে হাইওয়েতে। যদি হয়ে থাকে তাহলে এখান তো সেই জিনিসগুলো মানা হচ্ছে না। এই সামনে দেখো, এখানে আরেকটা ড্রাম আর গার্ডরেল দিয়ে রাস্তা ব্যারিকেড করে রাখা হয়েছে। এই দেখো, এবার বাইক বলে বাইক সাইড দিয়ে বেরোতে পারছে, কিন্তু গাড়ির হলে তো গাড়ির পক্ষে তো সাইড দিয়ে বেরোনো সম্ভব নয়। এবং হাইওয়েতে লোকে একটা স্ট্যান্ডার্ড স্পিড মেনটেন করে চলে, তো সেই জায়গাতে যদি এরকমভাবে গার্ডরেল দিয়ে রাখা হয়, তো সেই স্পিডে তো একটা তো বিঘ্ন ঘটেই, একটা তো ডিসরাপশন হয়ই। 100 কিলোমিটার কমপ্লিট হলো, 101.7, বাড়ি থেকে 100 কিলোমিটার চলে এলাম। টোটাল 1 ঘন্টা রাইড টাইম দেখাচ্ছে হচ্ছে 1 ঘন্টা 35 মিনিট। হ্যাঁ, খাবারের টাইমটা অবশ্যই এখানে তো ক্যালকুলেট হবে না, তো গাড়ির ট্রিপ মিটারে দেখাচ্ছে রাইড টাইম হচ্ছে 1 ঘন্টা 35 মিনিট, মানে 1.5 ঘন্টায় আমরা 100 কিলোমিটার ট্রাভেল করেছি। নট ব্যাড, যথেষ্ট ভালো। কিন্তু এই রাস্তাতে, এই রুটটাতে, মানে এই কোলাঘাট ক্রস করার পরে ব্যারিকেডের পরিমাণ সত্যি প্রচণ্ড। মানে একটা জায়গাতে তো আমি তখন মানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, মানে একটা ব্যারিকেড রাস্তার উপরে উল্টে পড়ে আছে। মানে এবং এটাতে যে কত বড় অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো আইডিয়া নেই। একদম রাস্তার মাঝখানে ব্যারিকেডটা, লোহার ব্যারিকেড উল্টে পড়ে আছে, লোহার ব্যারিকেডটা। তো যাই হোক, এগুলোকে নিয়েই আমাদের চলতে হবে, কিছু করার নেই। তো রাস্তার আপডেট, রাস্তা দারুণ যথারীতি। এই রাস্তাটাতে যতবারই আসি একই রকমের রাস্তা পেয়ে আসছি। রাস্তাতে কোনো বাজে প্যাচ বা কোনো পটহোলস কিচ্ছু নেই, দারুণ রাস্তা। মোটামুটি অ্যাভারেজ যেরকম আমি রাখার চেষ্টা করি, 90-95 পুরো সেরকম লেভেলেই আমি আরামসে রাখতে পারছি। এই দেখো কীরকমভাবে পার হচ্ছে রাস্তা, হায় ভগবান। তো আশা করছি তোমরাও ভালো এনজয় করছো, তোমরাও মজা নিচ্ছ। আর অবশ্যই করে, আবার বলছি, অবশ্যই করে কিন্তু এই ভিডিওতে ভয়েস কোয়ালিটি কেমন সেটা কিন্তু অবশ্যই বলবে। যদি আরও কিছু ইমপ্রুভমেন্টের দরকার হয়, কারণ আমি সেইভাবে ডিজে মাইক মিনিটা সেভাবে আমি এক্সপেরিমেন্ট এখনও করিনি। এদের যে নর্মাল যে নয়েজ ক্যান্সেলেশনটা দেওয়া আছে আমি সেটাই রেখেছি। আমি মানে একদম এদের একটা ছিল হচ্ছে, নামটা এক্স্যাক্ট টার্মটা মনে পড়ছে না, বাট সেটাতে হচ্ছে কোনো নয়েজ, মানে কিচ্ছু মানে কোনো নয়েজই থাকবে না, মানে সামান্যতম নয়েজও থাকবে না। বাট আমার মনে হয় বাইক মানে মোটর ব্লগিং করার সময় যদি হালকা একটু বাইকের যদি এক্সস্ট নোটটা না থাকে, তাহলে মনে হয় একটু আমার যেটা কেমন লাগে। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত। এবার তোমাদের যদি মনে হয় যে না একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার নয়েজ থাকা দরকার, তাহলে অবশ্যই আমি সেই অপশানটা নেক্সট বার ট্রাই করব। তবে তোমাদের কিন্তু সাজেশনটা কিন্তু খুব দরকার, যে এই নতুন সেটআপটাতে কেমন, নতুন সেটআপের আউটপুটটা কেমন। কেননা আমি তো অবশ্যই আমার তো শুনবই, বাট আমার এই ভিডিওর সবচেয়ে বড় মানে সমালোচক বলো বা আসল রিভিউই পাবো হচ্ছে তোমাদের কাছ থেকে, যারা রেগুলার আমার ভিডিও দেখো বা কমেন্টস করো, তাদের কাছ থেকে আমার কমেন্টস পাওয়াটা দরকার, যে নতুন এই সেটআপটা কেমন হয়েছে। তো তোমাদের কমেন্টসের আশায় থাকলাম, আশা করব তোমরা কমেন্টস করবে। আর আলাদা করে বলার নেই, লাইক যদি ভালো লেগে থাকে লাইক করে দিও একটা। আর বন্ধুবান্ধব সবার মধ্যেই যদি ভালো লাগে আমার কন্টেন্ট, আমার ভিডিও, তাহলে বন্ধুবান্ধব সবার কাছেই সবাইকেই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের প্রতিটা সাবস্ক্রাইব, প্রতিটা লাইক, প্রতিটা কমেন্ট অনেকটাই ম্যাটার করে এবং আমাকে আরও মোটিভেট করবে আরও ভালো কন্টেন্ট তৈরি করার জন্য।
তেলের আপডেট হচ্ছে, আমি বাড়ি থেকে ফুল ট্যাঙ্কি কালকে রাত্রে ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। তো এখনও পর্যন্ত আশা করছি যে যা কিলোমিটার বাকি আছে অ্যাজ পার গুগল ম্যাপ আর 155 কিলোমিটার বাকি আছে। তো তেল যা ট্রিপ মিটারে যা দেখাচ্ছে, তেলের মিটারে যা দেখাচ্ছে, তাতে এখনও পর্যন্ত তেল আমার একটুও কমেনি। 108 কিলোমিটার আমি চলে এসেছি। তো আশা করছি যে পুরো রাস্তাটাতে উইদাউট কোনো রকম রিফুয়েলিং ছাড়াই আমি পৌঁছে যেতে পারবো। এটাই একটা সুবিধা, মানে আমার মনে হয় হিমালয়ান 450 যারা তোমরা চালাও তারা হয়তো আমার সঙ্গে একমত হবে। এর যে 17 লিটারের যে ট্যাঙ্কিটা যে দিয়েছে কোম্পানি থেকে, এটা কিন্তু আমরা যারা লং রাইড করি আমাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপশান, সত্যি খুব ভালো অপশান। যে কেননা ধরো আমরা যখন আমাদের অনেক বড় লং রাইড করতে হবে, লাদাখ বলো বা এদিকে নর্থ সিকিম সাইড বলো বা তোমার জাংস্কার, স্পিতি, অরুণাচল এইসব সাইডে বলো, তো এই সময় ওই রুটগুলোতে কিন্তু এই 17 লিটারে এরকম বড় এই সবাই কিন্তু ব্যায়াম করছে ট্যাঙ্কি কিন্তু খুব কাজে দেয়। তো যথারীতি এটাই এবারে আর বাইকের কমফোর্ট নিয়ে তো কিছু আলাদা করে বলার নেই। আমরা যারা হিমালয়ান চালাই বা তোমরা যারা চালাও তোমরা তো আলাদা করে জানবেই, তোমাদের আলাদা করে কিছু বলার নেই। দুর্দান্ত কমফোর্ট, দুরন্ত কন্ট্রোল গাড়ির, মানে দারুণ। মানে এই বাইক নিয়ে আরামসে 1000-1500 কিলোমিটার নন স্টপ চালিয়ে নেওয়া যায়। এই গাড়ি কোনো রকম তোমাকে কোনো সমস্যা দেবে না। এবং যত গাড়ি চলবে এই গাড়ির তত বেশি, এই গাড়ি তত মানে এর মধ্যে জানটা আসবে, যত আসবে যা করবে। এই দেখা যাচ্ছে সোজা হচ্ছে পুরী বা দিকে ডেবরা। তো আমাদের সামনে ডেবরা টোল প্লাজা আসতে চলেছে মোস্ট প্রবলি মনে হয়। যথারীতি আমি যেটা বলছিলাম, এই সেই রানওয়েটা পুরো চওড়া একটা, যেটা তৈরি করা হয়েছে ইমার্জেন্সি সিচুয়েশানে এখানে প্লেন নামানোর জন্য। এবং এখানে যতদূর আমার ধারণা যখন শুরু হয়েছিল তখন ফার্স্ট টাইম এখানে এটা প্লেন নামিয়েও ছিল, টেস্টিংয়ের জন্য প্লেন নামিয়েও ছিল। তো চলো দেখতে থাকো, দারুণ জায়গাটা। এটা আমার কাছে সেকেন্ড টাইম। এবার আবার এখানেও গার্ডরেল দিয়ে দিয়েছে, যাতে এখানে সত্যি এখানটা দেওয়াটা দরকার। কারণ এখানটাতে এই রাস্তাটার জন্য এত স্পিডে সব গাড়িগুলো যেত, সাংঘাতিক। এই হচ্ছে পুরো রানওয়ে, এটা পুরোটার জন্য এর মাঝখানে কোনো রকম কোনো ইয়ে নেই। যে মাঝখান দিয়ে যে দাগটা দেখছো, সাদা দাগটা, এই দাগগুলো হচ্ছে মেনলি প্লেনকে ট্র্যাক করার জন্য। রানওয়েতে যেমন থাকে এখানে সেই মাঝখানটা এরকমভাবে করা আছে ওই জন্য। অ্যাট লাস্ট আমরা উড়িষ্যা ঢুকে পড়লাম এবং উড়িষ্যায় ঢুকেই আমাদের জলেশ্বর টোল প্লাজা, আমাদের উড়িষ্যার প্রথম টোল প্লাজা এবং আমাদের জার্নির 4 নম্বর টোল প্লাজা। এবার স্পিডটাকেও একটুখানি কন্ট্রোলে রেখে চালাতে হবে, যেহেতু উড়িষ্যা ঢুকে পড়েছে। এবং তোমরা সবাই জানো যে উড়িষ্যাতে স্পিড এর একটা খুব বড় ব্যাপার আছে। রাস্তা দিয়েই, কেন এটা বাগদার পরেরই এই বীজটা, তো ফলে মনে হচ্ছে বাগদাতেও এই রাস্তা দিয়ে। কিন্তু বাগদার রাস্তা তখনও যখন এসেছিলাম, বাগদার রাস্তা অনেক খারাপ ছিল, মানে পুরো ফুল মাটির রাস্তা ছিল। এই রাস্তাটা কিনা ঠিক মনে করতে পারছি না, নাও হতে পারে, এটা অন্য রাস্তাও হতে পারে। একদম গ্রামের মধ্যে দিয়ে অপূর্ব রাস্তাটা, অপূর্ব। মানে এখনো পর্যন্ত যা এসেছি তাতে দারুণ। সামনে থেকে আবার বলছে বাঁ দিকে যাওয়ার জন্য, সামনে থেকে। রাস্তাটা কিন্তু দারুণ, জায়গাটা
এত সুন্দর রাস্তা, প্রথমে ভাবছিলাম যে রাস্তা খারাপ হবে, তো তা নয়, রাস্তাটা দারুণ দারুণ দারুণ। তোমরা দেখো রাস্তাটা একবার শুধু, ও অপূর্ব। দুদিকে পুরো ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, সমুদ্র যে কখন আসবে, এখন সমুদ্রটাকে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। তো মনে হচ্ছে এসে গেছি, তাই তো দেখাচ্ছে। আর 140 মিটার। এই সামনে ঝাউবন দেখতে পেয়ে গেছি, হ্যাঁ ঝাউবন দেখতে পেয়ে গেছি। আর এই হচ্ছে আমাদের, এটা তো মাই ব্রাইট ক্যাম্প, ক্যাম্প উইথ ইউ। আমাদেরটা কোনটা বেশ? আমাদের হচ্ছে গোল্ডেন, গোল্ডেন স্যান্ড রিসর্ট। এইটা নাকি না, তো এটা না তো, হ্যাঁ না বলে দিয়েছে, হ্যাঁ ওই ওই যে ভেতরেরটা 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 পেয়ে গেছে। ওই তো ঢুকিয়ে দেবো তো ভেতরে। বলছি কোনখানটায় রাখবো গো বাইক? কোথায় এখানে রেখে দেবো? আচ্ছা নিজের মুখ দেখানোর খুব বিচ্ছির ব্যাপার, একেবারে পুরো অর্ধেক ঘেমে নেই, একাকার কাণ্ড হয়ে আছে পুরো একদম। আসার সঙ্গে সঙ্গে একদম পুরো ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল, দারুণ জিনিস। চলো, তো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে এখান থেকে আবার নেক্সট আরম্ভ হবে। একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে নেক্সট ব্লগ শুরু করছি। নেক্সট ব্লগের তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমাদের পুরো রিসোর্টটা পুরো ঘুরে দেখাবো, কী কী আছে এখানে না আছে টোটালটাই তোমাদের দেখাবো। তো চলো আপাতত টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব প্লিজ।